হ্যাঁ ভাইয়া, 9.9958 মানে 9 পয়েন্ট আসছে ভাই। 9 পয়েন্ট তো আসার কথা না, 0 পয়েন্ট সামথিং আসবে। তাহলে কোথায় ভুল হচ্ছে আমার? ওয়েট, চেক করি আরেকবার। চেক করো। এইচ এর মান তো পার্মানেন্ট দিয়ে দিচ্ছেন না, 6.626 ইনটু 10 এইচ এর মানটা মাইনাস। ধ্রুবক, এইচ এর মানটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা, আমি রেকর্ডিং এর জন্য কোশ্চেনটা আরেকবার বলে দিই, যে এখানে হচ্ছে আগের প্রবলেমটাই জাস্ট এবার একটু ভিন্নভাবে করতেছি। সেটা হচ্ছে এখানে আমার একটা ইলেকট্রন, হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটার বেগ হচ্ছে 2.85 × 10⁻⁷, আর হচ্ছে যে কক্ষপথে আছে, কোন কক্ষপথে সেটা আমি জানি না, 1 নম্বর আছে না 2 নম্বর আছে সেটা আমি জানি না। কক্ষপথের ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধটা হচ্ছে 4.06 × 10⁻⁻12 মিটার। তো আমাকে বের করতে হবে যে আসলে ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে। সেটা আমরা কিভাবে বের করতে পারি? এন এর মানের মাধ্যমে। এন এর মান 1 আসলে তখন প্রথম কক্ষপথে, 2 আসলে দ্বিতীয়, 3 আসলে তৃতীয়, এভাবে। ওকে, সো অনেকে আসছে, একজন বলল 0.99 আসছে, এটা স্বাভাবিক, কারণ আমরা তো এখানে পায়ের পুরা মানটা নেই না, পায়ের মান 3.14166, এই জন্য পুরা মানটা এখানে আসে না। সো যদি কাছে এরকম মান আসে, তুমি কাছাকাছি ধরে নিবা। এটা মানে কত? 1, তার মানে প্রথম কক্ষপথ ছিল। আচ্ছা, সবার করা হয়েছে? করলে আমরা নেক্সট টপিকে মুভ করব। ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা হচ্ছে থার্ড। হ্যাঁ, বলো বলো। 9.99 তারপর 48 অনেক কিছু। কত আসছে? 9.99 অনেক কিছু আসছে আর কি। 48 আচ্ছা, 72 তুমি হয়তো হচ্ছে ক্যালকুলেটরে আমার মতো ভাইয়া, আমার মতো প্রথমে যেটা ছিল ওটাই বের হয়েছে। ইনটু 10⁻69। বুঝতে পারছি তুমি ক্যালকুলেটরে বসাতে ভুল করছো। ঠিক আছে, আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক এভাবে বসায় দেখো তো। দেখো, NPR = NF/2π, আমাকে বের করতে হচ্ছে n এর মান। তার মানে mv × 2π / a। এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 9.11। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমার নেট প্রবলেম নাকি তোমারই প্রবলেম করে দিয়েছে? আমি জাস্ট লিখতেছি, খালি লেখা তো তাহলে হবে। ভাই এইখানে কি আর কোনো কাজে লাগবে না? কি কাজে লাগবে না? আর ও আচ্ছা, আর লিখতে কি আমি ভুলে গেছি? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে। তাহলে এখানে একটা আর লিখে দিই। আর লিখতে ভুলে গেছিলাম। তো এইভাবেই তো করছি। তুমি কি ব্র্যাকেট ইউজ করছিলা ঠিক মতো? না না, কোনো ব্র্যাকেট হ্যাঁ করিনি। এভাবে একটা ব্র্যাকেট দাও, পুরোটার সাথে ব্র্যাকেট দিয়ে তারপরে ভাগ দিবা হচ্ছে। হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। আমার হচ্ছে 0.2827 ইনটু 10⁻⁻7 আসছে। বলো, এরকমই হলে আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি তোমাদের ক্যালকুলেটর হিসাবটা করে দেখাই। ওকে, তুমি আগে বলো যে তুমি ক্যালকুলেটর টাইপ করছিলা এভাবে ব্র্যাকেট দিয়ে তারপরে ভাগ চিহ্ন দিয়ে এভাবে দিছিলা কিনা? আমি একসাথে এরকম ব্র্যাকেট দিই নাই, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ব্র্যাকেট দিছি। হ্যাঁ, আমিও আলাদা আলাদা করে ব্র্যাকেট দিচ্ছি। আলাদা আলাদা ব্র্যাকেট কেন দিবা বলো? আচ্ছা, দেখি আমার হচ্ছে এই ল্যাপটপে ক্যালকুলেটর করা যায় কিনা। ক্যালকুলেটর, ল্যাপটপে ক্যালকুলেটর কখনো ইউজ করি নাই। আমরা শুরুতেই মনে হয় আমাদের মান নির্ণয় করা ভুল হয়েছে নাকি? 2πr ইনটু mvr। ক্যালকুলেটর নামাবো, আমি নামায় দেখাবো। আচ্ছা, আমি তোমাদের যেভাবে বলছি সেভাবে ক্যালকুলেটর টাইপ করো তো। ফার্স্ট একটা ব্র্যাকেট দিবা, ফার্স্ট একটা এভাবে একটা ব্র্যাকেট দিবা। আমার স্পটলাইটটা ফলো করো। ফার্স্ট এভাবে একটা ব্র্যাকেট দিবা, দিয়ে পুরো রাশিটা লিখবা। 9.11 10⁻31 ইন্টু 2.85 × 10⁻7 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু 4.06 × 10⁻12। তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করবা। ওকে, ট্রাই করি দাঁড়াও। তারপর একটা ভাগ চিহ্ন দিবা, তারপর আবার একটা ব্র্যাকেট দিবা, মানে এখানে যেভাবে লেখা আছে হুবহু লিখবা।
আচ্ছা, যে এরকম ভুল করছিলা ও ভুলটা কিভাবে ঠিক করলা একটু তাহলে সবাইকে শিখায় দাও। মানে তুমি তো ক্যালকুলেটর নিয়ে আসছো, ভালো শেখাতে পারবা। আমার আম্মুর কাজ বা হ্যালো, ভাইয়া এবার আসছে 0.1590। মানে হচ্ছে তাও তো ভাই ঠিক হয়নি। ব্র্যাকেট যদি আমরা মানে ব্র্যাকেট যদি আমরা শুরুর দিকে দিই আর লাস্টের দিকে দিই তাহলে তো লাইক জিরো আসতেছে, বাট ভাইয়া কি বলো তোমরা, তুমি জিরো কেন যেভাবে আসবে? যেভাবে বলছো ওভাবে করছি 0.1590, অনেক কিছু আসছে। আচ্ছা আমি করে দেখি, দাঁড়াও। ভুল আসা এখন কখনই কথা না, কারণ এটা তো আমরা পুরোপুরি হচ্ছে আগের ম্যাথ থেকে করতেছি। 3.1416 ইন্টু হচ্ছে 4.06 ইন্টু 10⁻⁻12 ডিভাইড বাই হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34। অ্যান্সার হচ্ছে 0.999। ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটর চালানো শেখাতে হবে, বুঝতে পারছি। আর কেমিস্ট্রি শেখার আগে ক্যালকুলেটর চালানো শেখাতে হবে। বোর্ড দেখতে পাচ্ছ সবাই? হ্যালো, পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, আমি যেভাবে বলবো হুবহু সেভাবে টাইপ করবা। আমি সূত্র ওকে লিখে নিই, MBR ইকুয়াল টু হচ্ছে NH বাই হচ্ছে 2 পাই, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে আমার হ্যাঁ n এর মানটা কত ছিল? n এর মানটা কত ছিল? n এর মানটা ছিল হচ্ছে পাই ইনটু হচ্ছে MBR ডিভাইড বাই হচ্ছে 8, রাইট? এই আচ্ছা, এখন ক্যালকুলেটরে হুবহু এভাবে লিখবা, ফার্স্ট এটা সেক্ষেত্রে ব্র্যাকেট দাও। ভাইয়া যে উপরের গুলা একবার করে নিতে হবে, মানে নিয়ে মনে করেন মানটা বের করতে হবে, তারপরে এইচ দিয়ে ভাগ দিতে হবে। ডাইরেক্ট একেবারে করলে করতে হয়তো হবে, কোনো সমস্যা প্রবলেম নেই। হচ্ছে। এই দেখো, ফার্স্ট এটা ব্র্যাকেট দাও, দিয়ে হচ্ছে এটা লেখো। ব্র্যাকেটের যে প্রবলেম, বলো কি তোমরা ক্লাস 9-এ পড়ো, এখন থেকে ক্যালকুলেটর চালাতে না পারো, তাহলে তো সমস্যা হয়ে গেল। বেগটা কত ছিল? বেগটা ছিল হচ্ছে 2.85। ভাই আমার একটা উত্তর আসছে কত? 0.9995। আর এবার পরে ঠিক কত? আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই যে 5826812, মানে জিরোর পরে সমস্যা নাই, তিনটা তুমি নাই। দেখো 0.9 কে তুমি 1 লিখতে পারো না? হ্যাঁ, এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে। বাহ, আর যে যে পারছিল পারছি। না, সে আমার বোর্ডটা ফলো করো। এই পুরোটা লেখার পরে তারপর একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা, তারপর একটা ভাগ চিহ্ন দিবা, ভাগ চিহ্ন দেওয়ার পরে আবার একটা ব্র্যাকেট দিবা। এবার নিচে লিখবা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, মানে হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। এবার যদি না আসে সবাই একটা করে মাইল লাগাবো। করতে ভুলে গেছিলাম। লোন ভাগি তো আচ্ছা, ভুলে গেছি। এটা লোল এবার হয়ে গেল। আসছে ভাইয়া 0.99। হ্যাঁ এই তো, তাই তো বলেছি, দেখো আগের ম্যাথ থেকে এটা করলাম, এটা যদি ভুল যায় তাহলে তো ম্যাথমেটিক্স যে আবিষ্কার করছে তার তো গলা টিপে মরে যাওয়া উচিত। না, আমি হচ্ছে সব ঠিক ছিল, আমি ভুল করছি, মানবো সেটা। আচ্ছা ওকে, ঠিক থাকলে হলো। ঠিক আছে, এই দেখো এই ধরনের ম্যাথ গুলা কিন্তু অনেক বিশাল বিশাল সংখ্যা দিয়ে করা হয়, তো এর জন্য তোমার কিন্তু ক্যালকুলেটরের প্রফিসিয়েন্সি তো জরুরি। ক্যালকুলেটর একটু ভালো মতো হাত চালাবা। ওকে, আচ্ছা, তো আমরা নেক্সট টপিকে মুভ করি। এতক্ষণ যা পড়াচ্ছিলাম এগুলো কিন্তু সব বোর্ডের সেকেন্ড মতবাদটা, জি ভাইয়া। বুঝতে পারছো? আচ্ছা, আর তুমি কি একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু এখন জাস্ট হাইড্রোজেন হাইড্রোজেন বলে চিল্লাচ্ছিলাম, আমি কোনো হ্যাঁ, হিলিয়াম এরকম বলছি, কয়েকটা লিথিয়াম অঙ্ক বলছি? SW দিও আজকে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি পরে। হচ্ছে অবশ্যই অবশ্যই, আমি হচ্ছে আজকে ক্লাস শেষে রাতের দিকে তোমাদেরকে হচ্ছে গ্রুপে কিছু ছবি তুলে পাঠিয়ে দিব, তোমরা সেগুলো HW করে আমাকে কালকে দিবা। ওকে, ওকে, রাজি। হ্যাঁ আচ্ছা। এতক্ষণ যে, আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এতক্ষণ যে ম্যাথগুলো করলাম সবগুলা ক্ষেত্রে আমি বলছি হচ্ছে হাইড্রোজেন পরমাণু, যে একটা হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে ইলেকট্রন আছে এখানে, তার হচ্ছে এইটা, এই হচ্ছে ওইটা। আমি কি হিলিয়াম বলছি বা লিথিয়াম দিয়ে ম্যাথগুলো করছি? না ভাই, করিনি তো। হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু দিয়ে কিন্তু ম্যাথটা আমি করিনি। কোশ্চেন শুরুতে আমি বলে এসেছি যে একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন, ওই ইলেকট্রনের কাজ হচ্ছে এগুলা, তাই না? এটা কেন করছি জানো? কারণ হচ্ছে বোরের মতবাদটা হাইড্রোজেন পরমাণু বাদে অন্য কোনো পরমাণু ক্ষেত্রে খাটে না, মানে এই সূত্রটা হাইড্রোজেন বাদে অন্য কোনো পরমাণু ক্ষেত্রে খাটে না।
তাহলে কি খালি প্রত্যেকটা হাইড্রোজেন আলাদা আলাদা হাইড্রোজেন সূত্র যেখানে আছে? আচ্ছা আজান দিচ্ছে, তোমরা একটা মিনিট বেট নাও। আজান দিচ্ছে, একটা মিনিট পরে আসো। আচ্ছা প্রত্যেকটার কি আলাদা আলাদা সূত্র আছে? না, প্রত্যেকে আলাদা সূত্র নেই। ও যে দেখো, ও যে সূত্রটা দিচ্ছে, ঠিক আছে, এইটা একমাত্র হচ্ছে হাইড্রোজেনের জন্য। ও বুঝছি। ওকে ভাইয়া আজান দিয়ে দিচ্ছে, একটু থামি আচ্ছা, আমরা। একটা মিনিট রেস্ট নাও। ওকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তোমাদের বোরের পরমাণু মডেলটা পড়ানোর শুরুতে আমি একটা কথা বলছিলাম যে বোরের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা আছে। তার মধ্যে একটা সীমাবদ্ধতা হচ্ছে, বোর যেগুলো থিওরি দিচ্ছে সেগুলো একমাত্র হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। ইভেন এই সূত্রটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই যে এই সূত্রটা যে আমরা পড়লাম, mvr ইজ ইকুয়াল টু হচ্ছে nh বাই হচ্ছে 2 পাই, এই সূত্রটা শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, কারণ দেখো, আমি যদি হাইড্রোজেন থেকে লিথিয়াম, হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছিলাম না তখন। আচ্ছা, মাঝখানে একটু চুপ চাচ্ছিলাম। যাই হোক, আমি যদি হাইড্রোজেন থেকে লিথিয়ামে যাই, এই যে আমার একটা চেঞ্জ হয়েছে না, আমি হাইড্রোজেন থেকে লিথিয়ামে গেছি, জি ভাইয়া। এই চেঞ্জটা প্রকাশ করার জন্য সূত্রে কি কোনো রাশি আছে? না। মানে কথাটা বোঝো, যখন আমি যখন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ যাচ্ছি, তখন আমার এন এ মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? যখন আমি হচ্ছে ইলেকট্রনের বেগ চেঞ্জ করছি, তখন ভি এর মানটা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যখন হাইড্রোজেন থেকে যখন লিথিয়ামে যাচ্ছি, এই চেঞ্জটা দেখানোর জন্য কোনো রাশিমালা কি আমার এই সূত্রের মধ্যে আছে? না তো। নাই। হ্যাঁ, তার মানে জিনিসটা বুঝতে পারলা যে এই সূত্রটা শুধুমাত্র হাইড্রোজেনের জন্যই দেওয়া, মানে একদম হাইড্রোজেন হ্যাঁ। ফিক্স। হাইড্রোজেন বাদে অন্য কোনো মৌলের জন্য এই সূত্রটা প্রযোজ্য না। তার মানে তুমি এই সূত্রের সাহায্যে হাইড্রোজেনের কক্ষপথের কোন একটা ইলেকট্রনের বেগ বের করতে পারবা, হাইড্রোজেনের কক্ষপথে কোন একটা ব্যাসার্ধ বের করতে পারবা, কোন একটা হাইড্রোজেন কক্ষপথে কোন একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে এটা তুমি বের করতে পারবা। কিন্তু লিথিয়াম বা বাকি যেগুলো মৌল আছে এদের ক্ষেত্রে তুমি পারবা না। বুঝেছি ভাইয়া। ওকে, সো আমরা আমাদের থার্ড মতবাদটাতে মুভ করি। Okay. ধরো এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ, এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ। তোমরা কি জানো প্রত্যেকটা কক্ষপথে একটা নির্দিষ্ট শক্তি থাকে? না। হ্যাঁ ভাইয়া। অনেকেই মানে হয়তো জানো, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। ঠিক আছে, আমি তোমাদের জিনিসটা এভাবে বুঝাই। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। নেট ভাইয়া কানেকশন আনস্টেবল দেখায় একবার।
আচ্ছা ওকে, যাই হোক, ঠিক আছে। সো হচ্ছে একটা প্রত্যেকটা পার্কের মতো, ঠিক আছে। ধরো হচ্ছে আমার এটা একটা পার্ক, এই পার্কটাতে ঢুকতে আমার হচ্ছে 10 টাকা লাগে, এই পার্কটাতে ঢুকতে আমার 20 টাকা লাগে, এই পার্কটাতে ঢুকতে আমার 30 টাকা লাগে। ওকে, তো তুমি যখন একটা ইলেকট্রনকে এই কক্ষপথে রাখবা, তখন ইলেকট্রনের কাছে অবশ্যই কমপক্ষে 10 টাকা থাকতে হবে, ঠিক আছে। তার কাছে যদি ওই পরিমাণ টাকা না থাকে, তাকে তো পার্ক থেকে বের করে দিবে, ঢুকতে দিবে না। জিনিসটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। হ্যাঁ, এই টাকাগুলো আসলে শক্তি, যে প্রত্যেক কক্ষপথে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে। এখন যে কক্ষপথটা যত পরে অবস্থিত তার শক্তি তত বেশি। যেমন দেখো, প্রথম কক্ষপথ চেয়ে তৃতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় কক্ষপথ চেয়ে তৃতীয় কক্ষপথের শক্তি আরো বেশি। দেখতে পাচ্ছ জিনিসটা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধরো একটা ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রনটা চাচ্ছে যে আমি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যাব, তাহলে তার কত শক্তি পাইতে হবে বলতো? আরো 10 শক্তি পেতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে ইলেকট্রনটা যখন আমার প্রথম কক্ষপথ ছিল, ধরো তার কাছে শক্তি ছিল 10, তাই সে প্রথম কক্ষপথ ছিল। কিন্তু সে যদি দ্বিতীয় কক্ষপথ যেতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে বাইরে থেকে, শোষণ তাকে করতে হবে। হ্যাঁ তাকে হচ্ছে বাইরে থেকে শক্তি সাপ্লাই দিতে হবে। কতটুকু শক্তি সাপ্লাই দিতে হবে? আরো 10 পরিমাণ শক্তি সাপ্লাই দিতে হবে। তার ফলে যখন ইলেকট্রনটা যখন এই কক্ষপথে আসবে, তখন তার শক্তি হয়ে যাবে হচ্ছে 20। জিনিসটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বুঝতে ওকে, সো হচ্ছে এভাবেই আসলে ইলেকট্রনের স্থানান্তর গুলো ঘটে, ঠিক আছে। যে আমাদের যে কক্ষপথ গুলো আছে, প্রত্যেকটা কক্ষপথ থেকে যখন নির্দিষ্ট, তখন বললা যে এরা কাঁপাকাঁপি করে এই বাইরে থেকে শক্তি দেওয়ার কারণেই তো, তাই না? হ্যাঁ এটাই তো, এই ব্যাখ্যাটা তো এখানে দিলাম, তাই না? হ্যাঁ যে হ্যাঁ, দেখো, একটা বুঝছি আমি ইলেকট্রন কি এখন করবে, ক্লিয়ার। সে হচ্ছে প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যাবে, কিন্তু প্রথম কক্ষপথের টিকিট হচ্ছে 10, দ্বিতীয় কক্ষপথের টিকিট হচ্ছে 20। সে যখন প্রথম কক্ষপথে আসছে, তখন তার কাছে 10 একক পরিমাণ শক্তি আছে। কিন্তু সে যদি দ্বিতীয় কক্ষপথে যেতে চায়, তাহলে তার কাছে কমপক্ষে হলো 20 একক পরিমাণ শক্তি থাকতে হবে। কিন্তু এখন তার কাছে সেটা নাই, তার কাছে 10 একক পরিমাণ শক্তি। তাহলে কি করতে হবে বলতো? বাইরে থেকে যদি আমি আরো 10 একক পরিমাণ শক্তি সাপ্লাই দিই ওকে, তাহলে তার কাছে টোটাল শক্তি হয়ে যাবে হচ্ছে 20। তখন সে দ্বিতীয় কক্ষপথে আসতে পারবে। হুম। জিনিসটা কি বুঝলাম? জি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে একটা সামারাইজ করি, সেটা হচ্ছে, তো আমরা যে কক্ষপথ গুলা দেখি, আসলে কক্ষপথ গুলা জাস্ট এমনি আকার আকৃতি না, এর প্রত্যেকটা একটা নির্দিষ্ট এনার্জি আছে। ধরলাম হচ্ছে এই কক্ষপথের নাম হচ্ছে কি, কে। ধরলাম হচ্ছে এর এনার্জি হচ্ছে আমার E1, এর এনার্জি হচ্ছে আমার E2, এর এনার্জি হচ্ছে আমার E3, ঠিক আছে। আমি এটা কথাটা বললাম যে যে কক্ষপথে যত উপরে অবস্থিত, তার শক্তি তত বেশি। তার মানে E3 ইজ গ্রেটার দ্যান E2 ইজ গ্রেটার দ্যান E1। এটা কি বুঝতে পারলাম? আচ্ছা, এক্ষেত্রে ইলেকট্রনের আকারের তো কোনো পরিবর্তন হবে না, তাই না? না না না, ইলেকট্রনের আকারে কোনো চেঞ্জ হয় না, জাস্ট শক্তিটা চেঞ্জ হয়। ওকে, ক্লিয়ার। মানে তোমার কাছে এখন 10 টাকা আসছে, তুমি চাইলে 10 টাকা দিয়ে এখন এই পার্কে ঢুকতে পারো। প্রথম পার্কে ধরো হচ্ছে তোমার প্রথমটা শক্তি হচ্ছে 10, পরেরটা শক্তি হচ্ছে 20, তার পরেরটা শক্তি হচ্ছে 30। তোমার কাছে যদি 10 টাকা থাকে, তুমি অবশ্যই এই পার্কে ঢুকতে পারবা। তুমি কি এই পার্কে যেতে পারবা? না। পারবা না। তোমার যদি সেকেন্ড কক্ষপথ যেতে হয়, তাহলে তোমাকে 20 টাকা তোমাকে অর্জন করতে হবে। হ্যাঁ। বুঝতে পারলা? তার মানে এই 20 টাকা সে কই থেকে পাবে? আমি তাকে বাইরে থেকে যদি টাকা দিই, তাহলে সেটা, ওকে। সো কিছু এবার কমন কোশ্চেন অ্যান্সার দাও, ঠিক আছে। ধরো আমি হচ্ছে আবার সেই সোডিয়ামের উদাহরণ আঁকাচ্ছি। এটা সোডিয়াম পরমাণু, এটা ওকে। হচ্ছে আর প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ সোডিয়াম কয়টা ইলেকট্রন থাকে বলতো? 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা। 8টা। তাহলে আমি 8 টাকায় নি। আর তৃতীয় কক্ষপথে 1টা। 1টা। ওকে, লাস্টের সো জন বড় এবার, লোক। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। ধরো হচ্ছে আমি বললাম যে E1, E1 মানে 100 জুল।
E2 মানে দ্বিতীয় কক্ষপথের শক্তি, বললাম দ্বিতীয় কক্ষপথের শক্তি ধরো হচ্ছে তোমার 150 জুল। আর E3 মানে তৃতীয় কক্ষপথের শক্তি ধরো, তৃতীয় কক্ষপথের শক্তি হচ্ছে আমি 175 জুল। ওকে, কথা কি বুঝলে তোমরা সবাই? হ্যাঁ হ্যাঁ ভাই আমি আচ্ছা, এবার আমি তোমাকে কিছু কোশ্চেন করি, ঠিক আছে? ধরো এই যে এই ইলেকট্রনটা, ও চাচ্ছে আমি লাফ দিয়ে এর পরে কক্ষপথ চলে যাব, মানে 2 নম্বর থেকে 3 নম্বরে যাব আমি। হুম এই ইলেকট্রনটা চাচ্ছে আমি 2 নম্বর কক্ষপথ থেকে 3 নম্বর কক্ষপথে যাব, তাহলে তার আরো কত জুল পরিমাণ শক্তি গ্রহণ করতে হবে বলো তো? 25 জুল। 50 জুল, কারণ হচ্ছে 150 জুল আছে না। হ্যাঁ 25 জুল, কারণ দুটো সমান হবে। 25 জুল তো। 25 জুল। আচ্ছা, হ্যাঁ অ্যান্সার হবে হচ্ছে 25 জুল, ঠিক আছে? কারণ দেখো এর কাছে অলরেডি শক্তি আছে হচ্ছে 150 জুল, কারণ সে হচ্ছে দ্বিতীয় কক্ষপথে আছে। সে যেতে চায় হচ্ছে কোথায়? তৃতীয় কক্ষপথে, যেখানে শক্তি হচ্ছে আমার 175 জুল। তার মানে তার কাছে আছে 150 টাকা, এটা বাইরে কিন্তু যদি এই পার্কে ঢুকতে চায় তাহলে তার আরো হচ্ছে 25 টাকা লাগবে, ঠিক আছে? তো তাকে আরো এক্সট্রা এটা কি বাইরে থেকে 25 শোষণ করবে না এটা দেওয়া হবে? এটা হচ্ছে আমার দেওয়া হবে, ঠিক আছে? নরমালি আমরা যখন কোনো একটা পরমাণুতে মনে করো হচ্ছে একটা লোহার টুকরা নিয়ে তুমি ওকে তাপ দিচ্ছ, তখন কিন্তু তাদের মধ্যে হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর গুলো ঘটে, বুঝতে পারলা? আবার অনেক সময় দেখবা সেটাই। ইন্টারভিউতে দেখবা কিছু পরীক্ষা আছে, ঠিক আছে? তুমি একটা মৌলকে নিয়ে ধরো হচ্ছে কোন একটা লোহার টুকরা, লোহার বাদ দাও, কপার বা জিঙ্ক বা অন্য কিছু হতে পারে, একে নিয়ে তুমি যখন আগুনে পোড়াচ্ছ তখন এক ধরনের বিশেষ ধরনের একটা রং দেখা যায়। এই রংটা কিন্তু দেখা যায় হচ্ছে ইলেকট্রনটা এই ছোটাছুটির জন্য। ও, এই যে বইতে তো বিস্তারিত আছে পড়বা। না বর্ণালী। হ্যাঁ বর্ণালী, এই জিনিসটাকে বলা হচ্ছে বর্ণালী, ঠিক আছে? যাই হোক, বর্ণালীর সাথে এই ধারণাটা অনেকটা মিল পাবা। ওকে, আচ্ছা এবার তাহলে আমি নেক্সট কোশ্চেনে মুভ করি। ওকে। কি ব্যাপার, এত তেরে আবার 40 মিনিট শেষ হয়ে গেল? প্রথম ক্লাস নিচ্ছি আমি। আচ্ছা যাই হোক, এবার নেক্সট কোশ্চেনটা করি। বলো তো সোডিয়ামের 6 নম্বর ইলেকট্রন আর 7 নম্বর ইলেকট্রনের শক্তি কত? শক্তি স্তর নাকি শক্তি? শক্তি বলছি। সোডিয়ামের 6 নম্বর ইলেকট্রন আর হচ্ছে 7 নম্বর ইলেকট্রন, 150 শক্তি জুল। কত? 150 জুল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা শক্তি হচ্ছে 150 জুল। কেন? হুম কারণ কারণ 6 নম্বর আর 7 নম্বর ইলেকট্রন দুইজনই হচ্ছে আমার সেকেন্ড কক্ষপথে আছে, হ্যাঁ আর 7। সেকেন্ড কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের শক্তি 150 জুল আমার হতেই হবে, না হলে আর এই কক্ষপথ থাকতেই পারবে না। আচ্ছা ভাই, এটাই কি রাইট টাইম নাকি এক তুমি একজন এমনি ধরে নিলা? না আমি ধরে নিলাম, এটা কোনো রাইট হ্যাঁ, না, হ্যাঁ, রাইট ভাবে বলা খুবই মুশকিল। আচ্ছা ভাইয়া, মানে কক্ষপথ থেকে একটার মধ্যে আরেকটার কি এরকম মান থাকে নাকি এটা ইচ্ছা মতো হতে পারে? না না, এটা মান থাকে, এটা একটা ফিক্স মান থাকে, এবং এটার জন্য একটা সূত্র আছে। সূত্রটা তোমাদের 9 10 এ পড়ানো হবে কিনা আমি জানি না, বাট এই নিয়ে একটা সূত্র আছে, এটা বের করা যায় যে কোন কক্ষপথের শক্তির মান কত। বাহ, Okay, আমার এটা সেকেন্ড এবার তাহলে এক একটা আলাদা করে 150 করে নাকি জুল? হ্যাঁ এটা আমি জাস্ট ধরে নিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকের কাছে কিন্তু 150 শক্তি আছে, এর কাছে 150 আছে, এর কাছে এটাই 150 বলছি আছে, মানে আমি বললাম না, জিনিসটা একটা পার্কের মধ্যে চিন্তা করো। তোমাকে যদি এই আলাদা পার্কে হবে। ঢুকতে হয়, তোমাকে যদি এই পার্কে ঢুকতে হয় তোমার কাছে অবশ্যই 150 টাকা থাকতেই হবে, তাই না? নাকি এরকম কখনো হয়েছে যে তুমি তোমার কাছে 150 টাকা আছে, তুমি একটা টিকিট দিয়ে সবাই ঢুকাই দিছো? জি ভাইয়া, হয়েছে আমার সাথে। আচ্ছা তোমার সাথে হইতে পারে, আমরা বাঙালি, আমাদের বাঙালি ক্ষেত্রে অনেক কিছু সম্ভব, বাট আসলে সম্ভব না, ব্যতিক্রম। ঠিক আছে? তার মানে দেখো এখানে এই জিনিসটা আমি কেন পড়ালাম, কারণ এখান থেকে তুমি একটা অনুসিদ্ধান্তে আসতে পারো যে একটা কক্ষপথে যতগুলা ইলেকট্রন থাকবে তাদের প্রত্যেকের শক্তি কিন্তু সমান, জি ভাইয়া। তাই না? একটা কক্ষপথ যতগুলো ইলেকট্রন থাকবে তাদের প্রত্যেকের শক্তি সমান। যদি ভিন্ন কক্ষপথ হয় তখন তাদের শক্তিটা ডিফারেন্স হবে, বুঝতে পারলা? হ্যাঁ বুঝছি বুঝছি। ভাই। হ্যাঁ, যেমন আমি যদি তোমাকে বলি যে 11 নম্বর ইলেকট্রন আর 10 নম্বর ইলেকট্রন দুইটার শক্তি কি এক? না, না, না। 11 নম্বর 25 ইলেকট্রনের জুলের শক্তি কত? করা। 111 নম্বরে হচ্ছে 100 জুল। না, ভালো মতো চিন্তা করো। না না না, 175 175। জুল। 125 সরি। হ্যাঁ 175 জুল, কারণ 11 নম্বর ইলেকট্রনটা আমার সবার লাস্টের কক্ষপথে আছে, আর যত উপরে হ্যাঁ হ্যাঁ কক্ষপথ হবে তত তার শক্তি তত বেশি হবে। এটা হচ্ছে হ্যাঁ E3, মানে 1 নাম্বার 150 জুল। হচ্ছে 100 জুল হবে।
হ্যাঁ 1 নম্বরের হবে হচ্ছে 100 জুল। দেখো 1 নম্বর ইলেকট্রন আর 2 নম্বর ইলেকট্রনের শক্তি হচ্ছে এখানে 100 জুল। তারপরে 3 4 5 6 7 8 এটা সবার শক্তি হচ্ছে 150 জুল আর 9 10 এরও, ঠিক আছে। আর 11 নম্বর যে ইলেকট্রনটা তার শক্তি হচ্ছে 175 জুল। ধারণা কি ক্লিয়ার সবার? জি জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। ওকে, সো যখন আমি যেটা বুঝালাম যে ইলেকট্রনটা যখন লাফ দিয়ে যখন উপর শক্তি স্তরে যাবে তখন সে কি করবে, সে আরো 25 জুল গ্রহণ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ধরো ইলেকট্রনটা লাফ দিয়ে এখানে চলে আসছে, ঠিক আছে, লাফ দিয়ে হচ্ছে এখানে চলে আসছে। আহা মুছে গেল কেন? ধরো হচ্ছে আমার এখানে একটা ইলেকট্রন ছিল, সে লাফ দিয়ে হচ্ছে আমার এখানে চলে আসছে। এবার আসার পরে তার আর ভালো লাগছে না, সে বলতেছে আমি আমার ব্যাগ যাব, আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে ব্যাগ যাব, ঠিক আছে। তাহলে বলো তো সে যখন লাভটা দিল তাকে হচ্ছে আমার 25 জুল দিতে হয়েছে, তাই না? হ্যাঁ সে যখন আবার ব্যাক করবে তাহলে কি সে 25 জুল পরিমাণ আমাকে ফিরাই দিবে না আবার? কারণ তার তো হ্যাঁ। দরকার নেই শক্তিটার। সবাই কি Minus ধারণাটা বুঝতে করে পারলা? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে ওর সে আসল কি যখন দরকার ছিল? না এটা হয়, ঠিক আছে, ধরো তুমি হচ্ছে আগুন দিচ্ছ ওকে, এই সময় সে এনার্জি পাইছে, এনার্জি ও পাইছে লাভ দিয়ে ভালো জায়গায় গেছে। এবার ধরো তুমি আগুনটা সরাই নিলা, এনার্জি নাই, যেহেতু এনার্জি নাই তাই সে আবার হচ্ছে পিছনে ফিরে আসছে, হুম বুঝতে পারলা? এখানেও তাই জি বুঝছি। ভাই। হচ্ছে যে ইলেকট্রনটা হচ্ছে 25 জুল গ্রহণ করে 3 নম্বর কক্ষপথে চলে গেছিল, সে যখন আবার 3 থেকে 2 এ ব্যাক করবে তখন সে যে পরিমাণ শক্তি গ্রহণ করছিল সেটা আবার ছেড়ে দিবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ক্লিয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের বোর পরমাণু মডেলের থার্ড পয়েন্টটা, ঠিক আছে, যে ইলেকট্রন গুলা হচ্ছে যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন তার শক্তি গ্রহণ করে। 2 নম্বর শক্তি কম ছিল, 3 নম্বর শক্তি বেশি ছিল, তার শক্তি গ্রহণ করছে। আবার তারা যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে তখন তারা শক্তি ত্যাগ করে বা বিকিরণ করে, বুঝতে পারলা? আচ্ছা, বুঝছি। তো এই গেল তোমাদের মোটামুটি হচ্ছে বোর পরমাণু মডেল। এই নিয়ে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি তোমাদের করাবো বাট নেক্সট ক্লাসে, ঠিক আছে। এর একটা সূত্র আছে যে শক্তি কতটুকু ছাড়লো কতটুকু নিল এটা কিভাবে বের করে। আবার হচ্ছে বের করে তুমি হচ্ছে এই জিনিসটাকে বলছে বর্ণালী, বর্ণালী জিনিসটা তোমাদের নেক্সট ক্লাসে বুঝাবো, ঠিক আছে। তারপরে তুমি বের করতে পারবা যে ইলেকট্রনটাকে যে গেল আবার ফেরত আসলো, এর মাধ্যমে সে যে শক্তিটা সে ছেড়ে দিল, তখন তুমি একটা আলো দেখবা, এই আলোটা কি রঙের হবে এটা তুমি বের করতে পারবা, ঠিক ওকে আছে। আর অনেক ইন্টারেস্টিং ম্যাথ আছে, যাই হোক এটা আমার নেক্সট ক্লাসের জন্য রাখি। তো আজকের জন্য এইটুকুই। তোমাদের পড়া কিন্তু খুব বেশি দিচ্ছি না, আস্তে আস্তে পড়াচ্ছি, অল্প করে পড়াচ্ছি, কিন্তু তোমরা নিয়মিত পড়ো, ওকে? ওকে ভাইয়া। আমাদের তো আর 2টা ক্লাস হলে অধ্যায় শেষ। না না, আরো ক্লাস লাগবে, আরো ক্লাস লাগবে। আমি আজকে বেশি করে Okay. ইচ্ছা করে পড়ালাম না, কারণ হচ্ছে আজকে স্টুডেন্ট বেশি নাই, হ্যাঁ মাত্র তা ঠিক। দেখো মাত্র 5 জন জয়েন করে আসছে, এই কারণে জাস্ট কয়েকটা ধারণা বুঝাই ছিলাম, যদিও এগুলো খুবই ইম্পর্টেন্ট ধারণা ছিল, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক আমি হচ্ছে রাতে আমি ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দিব, আর হচ্ছে রাতে তোমরা গ্রুপে খোঁজ নিও, আমি গ্রুপে কিছু হচ্ছে ম্যাথ পোস্ট করবো ওই সূত্রের উপরে, mvr = n/2 এই সূত্রের উপরে কিছু ম্যাথ পোস্ট করবো, তোমরা সেগুলো হোমওয়ার্ক করে আমি কালকে দিবা। ওকে ভাইয়া। আচ্ছা, তো আজকের ওকে জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, না আমাদের টাইমে পার হয়ে গেছে প্রায়। ওকে ওকে ভাইয়া। ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম।